আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুন হোসেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তিদ্বয়, যাদের মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তাদের, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হজ ব্যবস্থাপনা নিয়ে। আসলে ধর্মের গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু হজ, এবং হজ ব্যবস্থাপনা নিয়ে নানাবিধ আলোচনা হয়, নানাবিধ সমালোচনা আমরা দেখতে পাই। আমাদের চট্টগ্রামে এই হাজি বা উমরা যাত্রীদের পরিমাণ অন্যান্য অঞ্চলের তুলনামূলকভাবে অনেক বেশি। এই যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য অনেক প্রতিষ্ঠান আমরা দেখতে পাই, এবং এই প্রতিষ্ঠানকে দেখভাল করার জন্য হাব খুব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এবং আসলে আমাদের এই অনুষ্ঠানটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আসলে হাজিরা যেহেতু আমাদের চট্টগ্রাম থেকে হাজিরা প্রচুর পরিমাণ হাজি যায়, উমরা করতে যায়, হজ করতে যায়, তারা কীভাবে ভালো এজেন্সি চিনতে পারবে তা আজকে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সেটা আপনাদেরকে দর্শকবৃন্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এই যে এত পরিমাণ হজ এজেন্সি, ট্রাভেল এজেন্সি, তাদেরকে যে প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন দেখভালও করছে, তারা প্রতিনিয়ত কী কাজ শুরু করছে তা আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে দুজনের সম্মানিত অতিথি উপস্থিত হয়েছে। আমি যদি একটু পরিচয় করে দিই, হাব হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পূর্ব বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মালেক। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো, খুবই চমৎকার লাগলো। এটিএন বাংলা এটি এমন একটি সোশ্যাল মিডিয়া এবং চ্যানেল, সারা পৃথিবীর মানুষ এই এটিএন বাংলা বিভিন্ন সংবাদ, বিভিন্ন তথ্যপত্তা এত সুন্দরভাবে জাতির কাছে, বিশ্বের কাছে তুলে ধরে। এটিএন বাংলা একটি চমৎকার অনুষ্ঠান চট্টগ্রামে আজকে আনার জন্য আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম শহরে অন্যতম একটি হজ কাফেলার একজন প্রধানকে আমি স্টুডিওতে যুক্ত করেছি, সেটা হচ্ছে শাহ আমানত হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মহিউদ্দিন। আপনাকে স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতাদের, এটিএন বাংলার দর্শক শ্রোতাদের অভিবাদন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। হাব নিয়ে প্রথমে একটু কথা বলতে চাই। জনাব মোহাম্মদ আব্দুল মালেক, আপনি পুরো বাংলাদেশের হাবের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি পুরো বাংলাদেশের গল্প আজকে আমরা গাইবো না, আমরা চট্টগ্রাম নিয়ে কথা বলবো। কারণ চট্টগ্রাম থেকে যে পরিমাণের হজ যাত্রী এবং উমরা যাত্রী আমরা দেখতে পাই, যে পরিমাণ যায়, এটা অন্যান্য অঞ্চলে খুব একটা দেখা যায় না এরকম। আমি একটু জানতে চাই, বর্তমানে হজ এবং উমরা যারা যাত্রী আছে তাদের পরিমাণটা নিয়ে একটু কথা বলতে চাই। পাশাপাশি হাব এর মূল কাজ কি, মানে আপনারা কি কাজ করেন আসলে? ধন্যবাদ আপনাকে এবং এটিএন বাংলা সারা পৃথিবী থেকে দর্শক শ্রোতা যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখতেছেন সকলের প্রতি। আসলে আপনি একটি খুব চমৎকার প্রশ্ন করেছেন। বাংলাদেশ তথা চট্টগ্রাম থেকে যে হাজি এবং ওমরা যাত্রী যাচ্ছে, এই হজ সম্মানিত হাজিদের জন্য এবং ওমরা যাত্রীদের জন্য হাব কতটুকু কাজ করতেছে। হাব একটি নির্বাচিত অ্যাসোসিয়েশন, যেখানে হজ যাত্রীদের জন্য হাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান যে হাবের প্রতিদিনই কাজ। এই হজ আমূল পরিবর্তনের জন্য, আধুনিকায়নের জন্য প্রতিদিনই হজের নিয়ে কাজ করতে হয়। আর চট্টগ্রাম এটা বারলিয়ার পুণ্যভূমি। এই চট্টগ্রামবাসী হজ এবং ওমরার জন্য সবসময় অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে এগিয়ে থাকে এবং মানসম্মতভাবে চট্টগ্রাম থেকে হাজিরা পবিত্র হজ পালনের জন্য মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা শরীফে যান। এবং ওমরাও যাওয়ার জন্য বাংলাদেশের মধ্যে অন্য অন্য দেশের চাইতে, অন্য অন্য ডিস্ট্রিক্টের চাইতে চট্টগ্রামের মানুষ খুবই আগ্রহ। যেমন চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমান দুটি ফ্লাইট চট্টগ্রাম জিদ্দা অপারেট করতেছেন, একটি ফ্লাইট চট্টগ্রাম মদিনা অপারেট করতেছেন। এই ফ্লাইটের মধ্যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো সিট নেই, ইভেন কি জানুয়ারিতেও সিট নেই। আমরা তথ্য নিয়ে দেখি, এই বিমান কর্তৃপক্ষের সাথে কমিউনিকেশন করে যোগাযোগ করে দেখি, সকল ফ্লাইটের টিকিটগুলো সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। এবং থার্ড ক্যারিয়ার 3টি ফ্লাইট আরও চট্টগ্রাম থেকে অপারেট করতেছেন, একটি এয়ার আরাবিয়া, আরেকটি সালাম এয়ার
ওই ফ্লাইটগুলো ডিসেম্বরে পর্যন্ত কোনো সিট নেই। এতই যাত্রীর চাহিদা আল্লাহর ঘরকে দেখার জন্য মানুষের নিজের অতীতকে এটা কি চট্টগ্রামের চিত্র নাকি আসলে পুরো বাংলাদেশের চিত্র? চট্টগ্রামের চিত্র তুলনামূলক অনেক বেশি। আপনার থেকে জানতে চাই হজ দেখাশোনা করার জন্য এজেন্সি দেখাশোনা করার জন্য হাব এখন কি পরিমাণ কাজ করে আছে? আপনাদের সদস্য কিরকম? আপনাদের এক্সিকিউটিভ কমিটির কি কাজটুকু করেন? এবং যারা সমালোচিত প্রতিষ্ঠান তাদের জন্য আপনাদের পানিশমেন্ট স্বরূপ আপনারা কি করেন? মানে এক কথায় হাবের কর্মকাণ্ড। ধন্যবাদ। আপনি একটি বর্তমান যুগ অনুযায়ী একটি চমৎকার প্রশ্ন করেছেন। বাংলাদেশের বিভিন্ন বইফুরের মতো এবং আনঅফিসিয়ালি গভর্নমেন্ট স্বীকৃতিবিহীন অনেক বইফুর কাফেলা রয়েছে, ফটিয়া, দালাল, বোখার, যাদের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলিমরা নানানভাবে প্রতারিত হচ্ছে, ধোঁকা খাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা দায়িত্ব নেওয়ার পরে গত অগাস্টের 18 তারিখ আমরা হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ হাবের পক্ষ থেকে আমরা একটি পত্র সারা বাংলাদেশের বৈধ এজেন্সির কাছে আমরা প্রেরণ করেছি এবং আমরা সরকারকেও বুঝাইতে সক্ষম হয়েছি। গভর্নমেন্ট সরকারিও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে 20 অগাস্ট 2025 একটি প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশে যতগুলো অবৈধ এবং ভুয়া লাইসেন্সধারী এবং সরকারি স্বীকৃতিবিহীন ট্রাভেল এজেন্সি, ভুয়া হজ কাফেলা, তাদের নাম সরকারের কোষাগারে জমা দেওয়ার জন্য হাব এবং সরকার সমন্বয়ে আমরা এই লিস্টটিগুলো গভর্নমেন্টের কাছে আমরা প্রেরণ করেছি, যাতে এই সমস্ত ভুয়া লাইসেন্সগুলোর কারণে ধর্মপ্রাণ মুসলিমরা, সরল প্রাণী মুসলিম যাতে প্রতারিত না হয়, ভোগান্তিরিত না হয় এবং মানুষের কথার সাথে কাজের সাথে যাতে মিল রেখে প্রকৃত কাফেলাকে বেছে নেয়, যেগুলো সরকার স্বীকৃত। বাংলাদেশ সরকার যেই এজেন্সিকে সমস্ত কাগজাদি বিশ্লেষণ করে যাদেরকে হজ লাইসেন্স দিয়েছেন, ওমরা লাইসেন্স দিয়েছেন, আমরাও সাধারণ যাত্রীর কাছে, ধর্মপ্রাণ মুসলিমদের কাছে আমাদেরও বিনীত অনুরোধ থাকবে, আপনারা প্রকৃত লাইসেন্স এবং বৈধ লাইসেন্সের অধীনে আপনি হজ এবং ওমরা করেন। অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে আমরা সরকারকেও নানান রকমের তথ্য দিয়ে যাচ্ছি, যাতে সরকার এই বিষয় নিয়ে বিহিত ব্যবস্থা নিয়ে হজ এবং ওমরা একটি নীতিমালার মধ্যে এনে ধর্মপ্রাণ মুসলিমরা সঠিকভাবে যাতে আল্লাহর হানে কাবা দেখে প্রকৃত হজ এবং ওমরা করার সুযোগটা হয়। জনাব আব্দুল মালেক, আপনার কাছে আমরা আবারও আসবো। এখন আমরা আসবো জনাব মোহাম্মদ মহিউদ্দিন। আপনি খুব প্রতিষ্ঠিত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান সামানত হজ এজেন্সি, হজ কাফেলা ট্রাভেল এজেন্সি, আপনি স্বত্বাধিকারী। আমি কিভাবে বুঝবো সামানত ভালো হজ এজেন্সি, হজ কাফেলা? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক তার কুরআন মজিদে ঘোষণা করেন, যে ব্যক্তির আর্থিক সক্ষমতা, এই সক্ষমতা উভয়ই রয়েছে, উভয় সম্বন্ধেই তার উপর হজ ফরজ। এই হজ ফরজ হয়েছে, কিন্তু সম্পাদন না করে মৃত্যুবরণ করলে তিনি কঠিন গুনাহগার হয়ে মৃত্যুবরণ করবেন। এটি কোরআনের ঘোষণা। তাই আমাদের দেশে চট্টগ্রাম একটি ধর্মপ্রাণ মুসলমান চট্টগ্রামে বেশি। এটা বারলিয়ার চট্টগ্রাম। সেই চট্টগ্রামের মানুষ হজের নিয়ত করে থাকে। আর এই হজ পালন করতে গেলে আমি মনে করি একটি ভালো কাফেলা বাছাই করতে হবে। ভালো কাফেলা আপনি কেমনে বুঝবেন? ভালো কাফেলার নাম্বার 1, আপনাকে নিজস্ব অফিস থাকতে হবে। নাম্বার 2, সরকার কর্তৃক অনুমোদিত লাইসেন্স আছে কিনা যাচাই করতে হবে। ওই কাফেলার অভিজ্ঞতা কত বছরের সেটা যাচাই বাছাই করতে হবে। বিগত দিনে যেই কাফেলায় হাজিরা গিয়েছেন তাদের মতামত অবহিত করেই হজে নিবন্ধন করতে হবে, কাফেলা বাছাই করতে হবে। পর্যাপ্ত জনবল থাকতে হবে, অভিজ্ঞ আলেম ওলামা থাকতে হবে, যাদের দিক নির্দেশনায় হজের আরকান হাকাম সুন্দরভাবে সম্পাদন করতে হবে। আমি মনে করব শাহ আমানত হজ কাফেলা আমরা দীর্ঘদিন থেকে আল্লাহর মেহমানদের খেদমত করে হাঁটি হাঁটি পা পা করে আজকে 40 জন থেকে শুরু করে আমরা এখন প্রায় 1000 হাজি প্রতি বছর আমরা নিয়ে যাই, প্রায় 5000 ওমরা যাত্রী আমরা নিয়ে যাই। এটি আমাদের কর্মগুণে এসেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ শহর চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমাদের টর্চলাইট দিয়ে খুঁজে আমাদেরকে বাহির করে আমাদের সেবা নিতে চাই। কেননা
একজন হাজির যথাযথভাবে যদি আপনি মেহমানদারি করতে পারেন, আপনার কথা এবং কাজের মিল পাই, সে হাজিরা আপনাকে অবশ্যই বাছাই করবে। আমি প্রত্যেক কাফিলারকে অনুরোধ করব, আল্লাহর মেহমানরা শেষ বয়সে হজ সম্পাদন করতে যায়, অনেক কষ্টার্জিত টাকা পয়সা জমে ওনারা হজ করতে যায়। সেই হজে গিয়ে যখন কথার বরখেলাপ হয়, তখন সত্যিই একটা নিঃশ্বাসের বদদোয়া দেয়। এটা কিন্তু বাস্তবতা। আল্লাহর মেহমানদের চিনি যথাযথ খেদমত করবেন। আমার আব্বা মরহুম আল্লামা সারে জহুর ওয়াজিদি একটি কথাই সবসময় বলতেন, আমি তোমাদের একটা জিনিস দিয়ে যাচ্ছি, একটা কাফেলা দিয়ে যাচ্ছি, এটি তোমাদের জান্নাত, এটিই তোমাদের জাহান্নাম। তোমরা আল্লাহর মেহমানদের যথাযথ খেদমত করবা, আল্লাহ পাক তোমাদের জান্নাতে নিয়ে যাবে। আর হাজির একজন একটি নিঃশ্বাসের বদদোয়া হলেও তোমরা দুজকে যাবা। তাই আমরা জান্নাতকে বেছে নিতে ছেড়ে আল্লাহর মেহমানদের যথাযথ স্বভাব প্রত্যেকেই খেদমত করা উচিত বলে আমি মনে করি। আসলে তো এই চট্টগ্রামের প্রচুর পরিমাণে হজ যাত্রী আমরা দেখতে পাই, উমরা যাত্রী দেখতে পাই, যেটা বারোলের শহর হিসেবে আমরা দেখতে পাই। যে কারণে একটু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু বা ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু এখানে চট্টগ্রামে বেশি, সে জায়গায় কী পরিমাণ হজ যাত্রী আছে, উমরা যাত্রী আছে, এবং কাফেলার মাধ্যমে তো যায় এই সব হজ যাত্রী বা উমরা যাত্রী। তাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত বা কাফেলার প্রস্তুতি কী? চট্টগ্রাম থেকে প্রায় এবছর ৬,০০০-এর অধিক হজে গমন করছেন এবং প্রায় ৬০ থেকে ৭০,০০০ কিন্তু আমাদের ওমরা যাত্রী রয়েছে। আমি হাজী সাহেবদের উদ্দেশ্যে করে যদি বলি, আপনারা কাফেলা বাছাই করতে ভুল করবেন না। সঠিক কাফেলা বাছাই করে আপনাদের নিবন্ধন সম্পন্ন করুন। আমি যে ক্যাটাগরি বলেছি ওই ক্যাটাগরি আছে কিনা, আসলে এগুলা বিগত একটা ক্যাপাসিটিওয়ালা আপনি কাফেলা বাছাই করতে পারলে ওই কাফেলা চাইবে তার মান সম্মান এবং আল্লাহর মেহমানদের খেদমতের জন্য তাদের যথেষ্ট জনবল থাকতে হবে, পর্যাপ্ত জনবল, অভিজ্ঞ আলেম ওলামা। এখানে আসলে অনেক দূরের কাছে আপনার ট্রান্সপোর্টে তাজ রয়েছে, মিনা আরাফা, মুজদালেফা, সব কিছু ক্যাপাবিলিটি, পর্যাপ্ত জনবল না থাকলে সেগুলি আসলে সম্পাদন করা সঠিকভাবে সম্ভব হয় না। তাই যে কাফেলার পর্যাপ্ত জনবল আছেন, কাফেলা প্রতিষ্ঠিত রয়েছেন, ক্যাপাবেল রয়েছেন, যিনাদের যেমন শাহ আমানত হজ কাফেলা, আমাদের প্রতি ২৫ জনে একজন আলেম থাকেন, প্রতি ৫০ জনে ২ জন আলেম থাকবেন, অভিজ্ঞ আলেম ওলামা। তাদের সমন্বয়ে, তাদের দিক নির্দেশনায় আমরা হজ সম্পাদন করে থাকি। আমরা একটি গাড়িকে সিট ক্যাপাসিটি ৫০ জনের অধিক আমরা নিই না। মিনা আরাফা, মুজদালিফা সব জায়গায় আমরা প্রতি সিট ক্যাপাসিটি অনুযায়ী আমরা হাজি বহন করে থাকি। ওইগুলো আসলে যে কেউ পারে না, এইগুলার খরচেরও বিষয় আছে। আমি বলব একটা ভালো কাফেলা বাছাই করতে পারলে আপনার নিশ্চিন্তের মধ্যে আপনি হজ করতে পারবেন। একটি প্রতিষ্ঠিত ক্যাপাসিটিওয়ালা কাফেলা যদি হয়, তাহলে তাদের আপ্রাণ, তাদের দিক নির্দেশন, সঠিক দিক নির্দেশনায় আপনার হজটা সহজ হবে বলে আমি মনে করি। এখন ধর্ম উপদেষ্টা মহোদয় কাজ করছেন প্রতিনিয়ত, তা বলছেন ইন্টারিম গভর্নমেন্ট কাজ করছে, প্রধান উপদেষ্টা আমাদের চট্টগ্রামের। সেই জায়গা থেকে চট্টগ্রামের ধর্ম উপদেষ্টা আপনারা এখন উপকৃত হচ্ছেন কিনা, আসলে তাদের থেকে আপনারা উপকার নিতে পারছেন কিনা? যেসব সমস্যা আছে, দীর্ঘদিনে যেসব সমস্যা যেটা লাস্ট ১৬-১৭ বছর সমাধানযোগ্য হয়নি, সেসব সমাধান এখন হচ্ছে কিনা জনাব মহিউদ্দিন? আমরা আসলে খুবই গর্বিত, আমাদের চট্টগ্রামের স্বনামধন্য একজন আলেমের তত্ত্বাবধানে আমরা হজ সম্পাদন করছি। উনি অনেকটা চেষ্টা করতেছেন, হৃদয়ের ভাষা বুঝেন উনি যেহেতু আলেম, আল্লাহর মেহমানরা কীভাবে উপকৃত হবেন সেদিক দিয়ে অনেক কাজ করছেন, অনেক পরিশ্রম করছেন। বিশ্বাস যদি করেন, যেমন ধর্ম মন্ত্রণালয়ের মঞ্জুর স্যার, আমাদের ওইদিকে আসলাম স্যার, তারপরে জহির স্যার, আসলে এত আপ্রাণ চেষ্টা করে আল্লাহর মেহমানদের খেদমতের জন্য যা করার, আসলে সৌদি সরকারের অনেক রকমের বিধিনিষেধের কারণেও আমরা হয়তো সেরে উঠতে পারি না অনেক কিছু। তো আপ্রাণ চেষ্টা করছে। তবুও আমি বলবো আরেকটু সুদৃষ্টি দেওয়ার জন্য আল্লাহর মেহমানদের খেদমত করতে পারলে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াব। তাই প্রত্যেকের এই সেক্টরে যারা জড়িত, বিমান মন্ত্রণালয় জড়িত, এয়ারপোর্ট জড়িত, সিভিল এভিয়েশন, সবাই জড়িত, সবাই ধর্ম মন্ত্রণালয় জড়িত, সবাই
আরেকটু সুদৃষ্টি দিলে ইনশাল্লাহ আরো সুন্দর হজ হবে। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাফিনে হারিয়ে যাও কিশোয়ান মাফিন Spell magic. MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মামস ম্যাজিক। HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert দৃঢ় মজবুত শক্তিতে অটুট। HM Steel যারা আব্দুল মালিক, যারা কাফেলার মালিক আছে তাদেরকে তাদের স্বার্থ রক্ষার্থে হাব কি করছে, এবং এখন বর্তমানে হজ যারা কাফেলার মালিক আছে তারা কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, বা আপনিও তো একজন হজ এজেন্সির মালিক, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে সবুজ বাংলা। সবুজ বাংলা এখন কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে? এবার সরকার যেই আমাদের প্যাকেজগুলো নির্ধারণ করে দিয়েছেন, বিশেষ করে এ প্যাকেজ, বি প্যাকেজ এবং সি প্যাকেজ, ওই মানের যে হোটেলগুলো বাংলাদেশিরা গিয়ে কাছে রাখার জন্য যে ঘরগুলা হাজিরা ভাড়া করতো বা চুক্তি করতো, এটা আজকের নিউজও আছে, গতকালকের নিউজও আছে, এবং এই মাসের মধ্যে কন্টিনিউ বিভিন্ন নিউজের মধ্যে সৌদি গভর্নমেন্ট থেকে আমরা শুনতেছি, এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আমরা দেখতেছি মক্কা শরীফের যে কাছে আবাসনগুলো রয়েছে, যেখানে আমাদের বাংলাদেশি 40 থেকে 50,000 হাজি যে আবাসনগুলোতে থাকতো সমস্ত ঘর ভেঙে ফেলতেছে। অনুরূপ মদিনা শরীফ বাবুত্তমরে যেখানে আমাদের 30 থেকে 40,000 হাজি থাকতো, ওখানে সমস্ত ঘরগুলো ভেঙে ফেলা হয়েছে, যার ফলে ওই সৌদি গভর্নমেন্ট কিন্তু ঘরগুলো ভাঙ্গার পরে ওটার পরিবর্তে আরেকটি ঘর তৈরি করে দেয়নি। এখন হয়তোবা এই হাজিগুলো এবার যদি সরকারি ওই প্যাকেজে, নির্দিষ্ট প্যাকেজ, আমরা যে প্যাকেজে হাজি সাহেবদেরকে আমরা সংগ্রহ করেছি, এবার খুবই চ্যালেঞ্জিং হবে, খুবই কষ্টকর হয়ে দাঁড়াবে। আমরা সেটা কি আপনার সরকারকে জানিয়েছেন? আসলে সরকার মুহূর্তে জানে, যেহেতু আমাদের সরকারের, বাংলাদেশ সরকারের একজন হজ কাউন্সিলর মিসফালা ব্রিজের পাশে আমাদের হাব অফিস এবং হজ কাউন্সিলের অফিস, উনি তো প্রতিনিয়ত জিনিসগুলো দেখতেছেন, দেখভাল করতেছেন, এবং ওনার পক্ষ থেকে আমরা মেসেজগুলো কোনো কারণে শুনতেছি। তো যার ফলে প্যাকেজের মান যদি আরও কিছু পরিবর্তন করা না হয়, হাজিদের সাথে একজন হাজি একজন কাপেলার সাথে, এজেন্সির সাথে যেভাবে এমইএ চুক্তি করা হয়, আপনি আমাকে কি সার্ভিস দিচ্ছেন, আমার আবাসন কতটুকু দূর হবে, খাবারের মানগুলো কি হবে, এই চুক্তিগুলো যদি যথাযথ রাখতে হয়, মনে হয় এবার হাজিরা সঠিক সার্ভিসের জন্য, এই মানসম্মত গড়ে থাকার জন্য আরো কিছু সরকার যদি এইবার 2026 সালে হজ যাত্রীরা কি আসলে কোনো আবাসন সংকটে ভুগবে? আপনার কি মনে হয়? সৌদি মক্কা শরীফের যে অবস্থা আমরা দেখতেছি, অনেকেই আবাসন সংকটে বুঝবে, অনেক কষ্ট হবে। মদিনা শরীফ তো ঠিক আছে, মদিনা শরীফতে যে ঘরগুলো আছে, আমাদের যেহেতু মদিনা শরীফ আমাদের 8 দিনের সফর, মক্কা শরীফ আমাদের মৌসুমুল হজ 1 মাসের বা 1 মাস 2 দিনের সফর। মদিনা শরীফ যেহেতু আমাদের 8 দিনের সফর, সেহেতু আমরা
এই চট্টগ্রামের ফ্লাইট শিডিউল বুঝে আমরা আগে পরে ওগুলো আসার আগে ওভারকাম হবে, হাজিরা কষ্ট পাবে না, মদিনা শরীফের গড়ের মানগুলো ভালো থাকবে। তাছাড়াও এগুলো তো আসলে অনেক বৈদেশিক ব্যাপারও যুক্ত আছে, এখানে সৌদি সরকারও যুক্ত আছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকার সৌদি সরকারের মধ্যে এইসব ব্যাপারে কিন্তু আলোচনা হচ্ছে কিনা, আপনারা কি এইসব তথ্য পান কিনা? আমরা বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা, উনি একজন চৌকস, উনি অনেক চট্টগ্রামেরই মানুষ। অত্যাচার, উনি অনেক ভাষার দার্শনিক এবং উনি বিভিন্ন ভাষায় এই হাজিদের উত্তর সবার জন্য ওই দিনের মিটিংয়ে উনি অনেক মার্কেটিং করেছিলেন। কিন্তু সৌদি এটা এমন একটা রাষ্ট্র, ওরা ওদের নীতিমালার বাইরে কোনো দেশকে ওরা প্রাধান্য দেয় না। এটা আমরা যতটুকু মেসেজ আর এই সমস্যাটা কি অন্যান্য দেশের মানে হজযাত্রীরাও তো ভুগতে হবে, তাই না? সে সারা পৃথিবীর হজযাত্রীর জন্য ভুক্ত হবে, কিন্তু বাংলাদেশের হজযাত্রীদের প্রথম কন্ডিশন হচ্ছে কাছি কর। আমরা ৫ ওয়াক্ত নামাজ, আমাদের ৫ ওয়াক্ত নামাজ হেরমে গিয়ে পড়বো, মসজিদে নববী শরীফে গিয়ে পড়বো। এটা বাংলাদেশিদের, এই ধরনের যাত্রীরা কিন্তু শর্ত জুড়িয়ে দেয়। বিশেষ করে ইউরোপ থেকে বা অন্য কান্ট্রি থেকে যে হাজিগুলো আছে ওরা তো 4 থেকে 5 মাইল পায়ে হেঁটে আসে, গাড়ি করে আসে, অথবা ৫ ওয়াক্ত নামাজ হেরেমে নাও পড়ে, ওরা আপন আবাসনে পড়ে। কিন্তু বাংলাদেশিরা চাই আমরা জীবনের একটিবারের জন্য আবার ফরজ হজে বাংলাদেশের চিন্তা করলে চট্টগ্রাম, বিশেষ করে বাংলাদেশের চাইতে বিশেষ করে চট্টগ্রামবাসী চাই আমি জীবনে আল্লাহ আমাকে অনেক পরিশ্রমের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, জমাকৃত টাকার বিনিময়ে আমি হজ করতে যাচ্ছি। আমি চাচ্ছি 5 ওয়াক্ত নামাজ হেরম শরীফে পড়ার জন্য, মসজিদে নববী শরীফে পড়ার জন্য। সেই অনুপাতে চট্টগ্রামবাসীর কাছে আবাসের জন্য খুবই উদ্গ্রীব। এজেন্সির মালিকেরও প্রাণপণ চেষ্টা করে যে তাদের কমিটমেন্ট রক্ষা করে কাছে আবাসন নেওয়ার জন্য। আমরা এখন আসি জনাব মহিউদ্দিন, আপনি শাহ আমানত হজ কোম্পানি, হজ গ্রুপের ট্রাভেলস ট্যুরসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক। আপনাকে জানতে চাই, আমি যে এখন হজ করতে যাব, উমরা করতে যাব, আমার আলাদা কোনো পরিকল্পনা প্রয়োজন কিনা, আমার প্রস্তুতি লাগবে কিনা আসলে? সবচাইতে গুরুত্বপূর্ণ, একজন হাজী সাহেব যখন হজে যাবেন, যিনি হজের যখন নিয়ত করবেন, তখন থেকে ওনার কর্ম পরিকল্পনা ঠিক করতে হবে। উনি হজের পরিপূর্ণ প্রশিক্ষণ নিতে হবে। হজে গিয়ে কি করবে, ওনার পরিকল্পনা, কখন ঘুমাবে, কখন খাবে, এখান থেকেই তার কর্ম পরিকল্পনা ঠিক করাটা উচিত। নাম্বার 1, উনি 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সহকারে নামাজ পড়ার অভ্যাস করতে হবে। যেহেতু তাহাজ্জুদের একটা পরিবেশ মক্কা শরীফ এবং মদিনা শরীফে রয়েছে, দুই দিকেই আছেন, তাই এটার অভ্যাস এখন থেকে দিতে হবে। ওনাকে প্রতিদিন 5 কিলোমিটার হাঁটার অভ্যাস করতে হবে। কেন? আপনি যদি 1/2 কিলোমিটার দূরে হোটেল নেন, 6 ওয়াক্তে আপনি আসা যাওয়া করতে হবে। করতে হবে। হ্যাঁ, মিনিমাম। আমি যদি চট্টগ্রামের কথা বলি, এই জায়গায় যে চট্টগ্রামের অনেক যাত্রীরা দেখা যাচ্ছে আসলে অনেক বয়স হওয়ার পরে কিন্তু তারা হজের জন্য, উমরার জন্য যায়। তো সেক্ষেত্রে তারা তো এত কিলোমিটার কি তারা হাঁটতে পারবে? এটা করা উচিত। আমাদের চট্টগ্রামের মানুষ তো আমরা 0.5 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরত্বে আমরা 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 হোটেলগুলা দিই। কিন্তু অন্যান্য দেশের দেখেন ওরা প্রশিক্ষিত, অনেক দূর থেকে আসা যাওয়া করে, এটা করাটা উচিত। এখান থেকে প্র্যাকটিসটা করতে পারলেই ওইখানে লাভবান হবে এর জন্য উপকার বই আনে। এবং এটা করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। নাম্বার 3 হচ্ছে ওনাকে একটা নিয়ম মাফিক চলতে হবে। যেমন খাওয়ার সময় খাবার, কখন খাবে। সকালে আমাদের চট্টগ্রামে বা সারা বাংলাদেশে একটা নিয়ম আমরা করি না। কেউ 8টা, কেউ 9টা, কেউ 10টা খাওয়া এবং ঘুমানোর কোনো সময় আমরা তোয়াক্কা করি না। ওয়াক্কা করে দেয়। এটা করতে হবে। আপনাকে একটা নিয়মের মাধ্যমে চলে যেতে হবে। আপনি সকালে নামাজ পড়তে যাবেন, এটা কিন্তু সুন্নতে, কিন্তু এটা আসলে আল্লাহর আদেশও এটা। ফেলার পক্ষ থেকে আমরা তার রুমের সামনে আমরা নাস্তাটা, পরোটা, রুটি বা মাংস, ডাল, যেভাবে আমরা রুমের সামনে দিয়ে যাই। উনি যদি নামাজ পড়ে যদি ওই ব্রেকফাস্টটা সেরে নেন, তাহলে উনি গরম গরম খেতে পারবে। যদি উনি ঘুম থেকে 10টায় উঠে, তখন ওই রুটি বা পরোটা অনেক শক্ত হয়ে যাবে, খেতে অসুবিধা। তাই ওনাকে নাস্তা কখন খাবে সেটার একটা টাইমিং সেট করতে হবে। আর একটা, যেমন আমরা একটু রাত জেগে জাগার অভ্যাস আছে, কিন্তু সেখানে না, আপনাকে 10টা, 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। যেহেতু তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, তাহলে মোটামুটি সময়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের খাবার সময় খাবার, ইবাদতের সময় ইবাদত, ঘুমের সময় ঘুম, এগুলাকে মেনটেইন করতে হবে। আমি কখন ইবাদত করব, আমার পরিকল্পনা, কর্ম পরিকল্পনা এখান থেকে আপনাকে ঠিক করতে হবে।
নাম্বার 2, আমরা তো আসলে চট্টগ্রামে বা সারা বাংলাদেশের মানুষ এক রুমে আমরা একজন থাকি, সেখানে গিয়ে আপনাকে 4 জন 3 থেকে 4 জন 5 জন এভাবে থাকতে হবে। তাহলে রুমে আপনাকে 4-5 জন থাকার অভ্যাসটা এখান থেকেই মাইন্ড সেট আপ করতে হবে। তদ্রূপ ওয়াশরুমও ইউজ করতে হবে এভাবে। এটা কি আপনার কাফেলার মধ্য দিয়ে কি বলে দেওয়া হয় আসলে যাত্রীদের? আমরা আমরা অবশ্যই একজন হাজী সাহেবকে হজে যাওয়ার পূর্বে প্রত্যেক কাফেলারই উচিত উনাদের ওইখানে গিয়ে কি হবে, কি কাজ করবে, কিভাবে চলবে, কিভাবে সবকিছু আমরা কিন্তু এখান থেকেই শাহ আমানত হজ কাফেলা সহ সারা বাংলাদেশে সবাই প্রশিক্ষণ সঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারলেই আসলে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকে না। আমি তাই বলি হজের আগে মোটামুটি মূল প্রশিক্ষণটা এখান থেকেই দিতে হবে। ওইটা প্রশিক্ষণটা যথাযথভাবে করতে পারলেই একজন হাজী সাহেব সুন্দরভাবে হজ করে আসতে পারবেন। তাদের সাথে কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। যেমন আপনাকে লাইনে দাঁড়ার অভ্যাস করতে হবে। কোন জায়গায় লাইনে দাঁড়াতে হবে? যেমন ইমিগ্রেশন করতে হবে, বিমানবন্দরে লাইনে দাঁড়াতে হবে। আপনাকে খাবার, আমরা বুফে খাবার সার্ভ করব, লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হবে। আমরা গাড়িতে উঠবার জন্য বাসে মিনা আরাফা মুজদালাফা, দেখেন মিনা আরাফা মুজদালাফায় যখন গাড়ি আসবে সেখানে আপনাকে 5 থেকে 6 মিনিট গাড়ি দাঁড়াতে দিবে। গাড়ি আপনার জন্য অপেক্ষা করবে না, আপনাকে গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। আমাদের হাজী সাহেবদের উচিত আমরা কাফেলার পক্ষ থেকে আমরা অবহিত করি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, ওই গ্রুপের মধ্যে আমরা দলে উপদলে ভাগ করি। আমরা একটা গ্রুপে 50 জনের একটা গ্রুপ করি। ওই 50 জনের মধ্যে 2 জন আমরা গাইড নিয়োগ করি। ওই গাইডরা ইনফরমেশন দিয়ে দেয় আমাদের মিনার গাড়ি আসবে সকাল মাগরিবের পর। যদি আপনি এটা বলেন আমাদের বাংলাদেশের একটু স্বভাব কিন্তু বলেছে আর কি, এটা ৬টার ট্রেন ৬টায় ছাড়ে না, ৬টার ট্রেন ৬টায় ছাড়ে না, এরকম একটা। এটা করা উচিত না। আমাদের যেই সময়টা বলেছে আমরা রেডি হয়ে বসে থাকবো। রেডি হয়ে বসে থাকবো, যখন ডাক দিবে, যেহেতু গাড়ি আপনার জন্য দাঁড়াতে দিবে না, ওইখানে এত গাড়ি দাঁড়ানোর জন্য সুযোগ থাকবে না। ওইখানে আইন শৃঙ্খলা বাহিনী আপনাকে গাড়ি যাওয়ার জন্য ওনারা বারবার তাগাদা দিবে। তাই আমাকে রেডি থাকতে হবে সবসময় গাড়ির জন্য। আমরা বলার সাথে যাতে আমরা নেমে যেতে পারি। তাহলে মিনা আরাফা মুজদালাফা আপনাকে কিভাবে থাকতে হবে গাদাগাদি করে, এক হাত জায়গার জন্য একজন হাজী থাকতে হবে। তাই এক হাত জায়গার জন্য আমরা যদি হাজী সাহেবরা যদি ব্যাগ দিয়ে আরেকটা জায়গায় আরেক হাত জায়গায় যদি আমরা নিয়ে ফেলি তাহলে অন্য হাজী কষ্ট পাবে। মদিনা শরীফ আপনার একটু প্রশস্ত, সব একটু খোলামেলা থাকে রুমগুলা। মক্কা শরীফে গেলেন আরো কনজেস্টেড, মিনাতে গেলেন আরো কনজেস্টেড, আরাফাতে একটু তবু থাকে জায়গা। তাই এগুলো এখান থেকে আপনার মাইন্ড সেট আপটা করতে হবে। অভ্যাসটুকু অবশ্যই এখান থেকে আপনার করে যেতে হবে। আর সবচাইতে একটা বড় বিষয় আমি সবাইকে অনুরোধ করব, সব মেহমানদের অনুরোধ করব, আপনি অনেক শিল্পপতি, আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি রাজনৈতিকবিদ, আপনি অনেক টাকার মালিক, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য যাচ্ছি, আল্লাহকে পাওয়ার জন্য যাচ্ছি। আমার সকল অহমিকা, আমার সকল অহংকার, আমার সকল কিছু এখানে রেখে যেতে হবে আমি আল্লাহকে পাওয়ার জন্য। আমি ধনী গরিবের ভেদাভেদ, হজ কি শিক্ষা দেয়? ধনী গরিবের ভেদাভেদ করতে পারা যাবে না। আল্লাহকে রাজি করার জন্য সবাইকে ওই ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্যশীল হতে হবে, নমনীয় হতে হবে, ঝগড়া বিবাদ করা যাবে না। আমরা তো একটু আমরা জক্কা করে ফেলি। আমি মনে করব এটা 100 মার্কের একটা আল্লাহর কাছে একটা পরীক্ষা দিচ্ছি। আমরা 100-তে 100 পাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। আমরা এখান থেকে এটা করাটা কোনো অসুবিধা নাই। এটা এখান থেকে প্র্যাকটিস করলে আমরা 100-তে 100 মার্ক পাবো। আমরা কেন? আমার অসুবিধা হয়েছে, আমি চলার পথে ওইখানে নাইজেরিয়ানরা আসলে একটু সুঠাম দেহের অধিকারী। উমরা করার সময়, তাওয়াফ করার সময় তাদের সাথে একটু ধাক্কা লাগতেই পারে। ওই মোমেন্টে আমাকে উত্তেজিত হলে চলবে না। উনি দোষ করেছেন, আমি সরি বলবো। এটাই হচ্ছে হজের শিক্ষা। নমনীয় হইতে হবে। ওগুলা করতে পারলে সাকসেসফুল হাজি, আল্লাহকে রাজি করে, প্রকৃতপক্ষে যে রাজি করতে হবে। হজ একটি কষ্টসাধ্য ইবাদত। এই কষ্টসাধ্য ইবাদত আল্লাহ আপনাকে জান্নাত দিবে, নিষ্পাপ করবে এমনটা না, আপনাকে অনেক সহ্য করতে হবে। ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল হলেই
আপনি আল্লাহকে রাজি করতে পারবেন, হজ আপনার পরিপূর্ণভাবে করতে পারবেন। তাই আমাদের প্রত্যেক হাজী সাহেবদের উচিত আমাদের বিনয়ী হতে হবে, আমাদের ধৈর্যশীল হতে হবে। আমরা ঝগড়া বিবাদ করতে পারবো না। আমরা লাইন ধরে খাবার খেতে হবে। আমরা এক রুমে ৩ থেকে ৫ জন থাকতে হবে, সেই মন মানসিকতা নিয়ে থাকতে হবে। আমরা মিনা, আরাফা, মুজদালাফায় এক হাতের মধ্যে থাকতে হবে। ওয়াশরুমে যাওয়ার জন্য আমরা লাইন ধরতে হবে। এই মন মানসিকতা আমাদের অভ্যাস করতে হবে। আপনি তো নিয়মিত যে কাজগুলার কথা আপনি বললেন, অভ্যাসের কথাগুলা বললেন। পাশাপাশি সেখানে ধর্মের কিছু ব্যাপার আছে যেগুলা কখন কিভাবে ইবাদত করতে হবে, কয় রাকাত নামাজ পড়তে হবে, কি পরিমাণ কোন সময় কি ইবাদত করতে হবে। এসব ধর্মভিত্তিক প্রশিক্ষণ কি আপনারা দিয়ে থাকেন কিনা? হ্যাঁ, আমরা শাহ আমানত হজ কাফেলা সহ সারা চট্টগ্রামের মানুষরা কিন্তু খুব সুন্দর চমৎকারভাবে সবকিছু অবহিত করেন। এটা কিন্তু একজন অভিজ্ঞ আলেম দ্বারা করতে হয় নিশ্চয়ই, তাই না? আমাদের সহ প্রত্যেকের আলেম উলামা নিয়েই তো হজ যায়। তারা কি এই প্রশিক্ষণগুলা দিয়ে থাকে কিনা? শাহ আমানত ছাড়াও অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো চট্টগ্রামের বুকে আছে, প্রতিষ্ঠিত কোম্পানিগুলা যেগুলো আছে, তারা কি আসলে প্রশিক্ষণ দিয়ে থাকে কিনা? ধর্মভিত্তিক। আসলে আমরা করি কি? আমরা যেমন আমরা শাহ আমানত হজ কাফেলা, আমরা একটা গ্রুপ আছে আমাদের। একটা সম্মিলিত গ্রুপ, একটা দলে উপদলে ভাগ করি। একটা গ্রুপে আমরা প্রায় ৪০-৪৫ জনের একটা গ্রুপ করি। সেখানে ২ জন আলেম উলামা থাকে। ওই ২ জন আলেম উলামা দিয়ে আমাদের এমনি একটা প্রশিক্ষণ তো বৃহৎ আকারে হয়। ওই ৪০ জনকে ২ জন প্রতি সপ্তাহে যত প্রকার প্রশ্ন আছে হাজী সাহেবদের ওইভাবে প্রশিক্ষণ দিয়ে, যাতে ওইখানে গিয়ে সুন্দরভাবে আমরা তো খুব একেবারে হাসি খুশিতে আমরা থাকি আলহামদুলিল্লাহ। ওইখানে গিয়ে কোনো টেনশন করতে হয় না। আমি তো দেখেন, আমি কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। আমি যেভাবে চুক্তি হাজীর সাথে করব, আমি সেভাবে করতে পারলে আপনার টেনশনের কোনো কারণ নাই। জনাব আব্দুল মালেক, আপনাকে দিয়ে শেষ করতে চাই। আপনি যেহেতু অ্যাসোসিয়েশনের একজন সাধারণ সম্পাদক এবং পুরো বাংলাদেশের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারিভাবে বলেন বা হাবের মাধ্যমে বলেন, হজ যাত্রী বা উমরা যাত্রীদেরকে সুন্দরভাবে হজ বা উমরা পালন করার জন্য এখন হাব বা সরকার কি করছে এখন? এবং আমাদের চট্টগ্রাম অঞ্চলে ওই পরিমাণ প্রশিক্ষণ কেন্দ্র আছে কিনা? আমরা যতটুকু জানি একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে, সেটা অবকাঠামো থেকে অনুন্নত। যেটা ঢাকায় যেভাবে সুন্দর একটা প্রতিষ্ঠান একেবারে এয়ারপোর্টের পাশে আছে আশকোনাতে। বাট আমাদের চট্টগ্রামে এরকম একটা সুন্দর জায়গাই নেই এবং অবকাঠামোতে এরকম উন্নয়ন নাই। সবকিছু মিলে হজ যাত্রী বা উমরা যাত্রীদের জন্য প্রশিক্ষণের কি ব্যবস্থাটুকু আছে এবং এই জায়গায় হাবের দায়িত্ব কি আছে? ধন্যবাদ। এই প্রশ্নটা আপনি খুব শেষে দিয়ে করলেন। এটা আরও আগে বলার প্রয়োজন ছিল। সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং হাব সমন্বয়ে আমাদের একটি চমৎকারভাবে চুক্তি হয়েছে। সেটা হচ্ছে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যতগুলো হাজি 78,000 হাজি এবার বাংলাদেশ থেকে যাবে, সকল হাজির জন্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন হাবের সমন্বয়ে। চট্টগ্রামের জমিতুফালা মসজিদে ৭ থেকে ৮ দিন সকল হাজির কাছে সরকারের পক্ষ থেকে একটা মেসেজ যাবে এবং মেসেজ সে যদি কোনো কারণে নাও দেখে, আবার ওনার কাছে সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধির মাধ্যমে কল যাবে। সরকারিভাবে একজন হাবের প্রতিনিধি সমন্বয়ে দুইজন অভিজ্ঞ আলেম এবং সিভিল সার্জনের একজন সরকারি কর্মকর্তা সহ জমিতুফালা মসজিদে ৭ দিনের জন্য গ্রুপ ভিত্তিক ভাগ করে সকালে একটি গ্রুপ, বিকেলে একটি গ্রুপ হাজিদেরকে একটি প্যাকেজ সুন্দর প্রশিক্ষণ দেওয়া হয়। অনুরূপভাবে সিলেট বিভাগও, কক্সবাজার বিভাগও, রাঙ্গামাটিও। এটা কি সরকারের নাকি হাব? একটা সরকার আর একটা হাব। সরকারে ওই প্রশিক্ষণ করবে, অবশ্যই একজন হাবের প্রতিনিধি সেখানে থাকবে এবং দুইজন অভিজ্ঞ হজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা আছে ২ জন মুআল্লিম থাকবেন এবং সরকারি সিভিল সার্জনের একজন ডাক্তার, যিনি কতটুকু ওষুধ নেওয়া প্রয়োজন, কোন চিকিৎসার জন্য সে প্রস্তুতি থাকা প্রয়োজন, তার যদি বিশেষ কোনো অসুস্থ হয়ে পড়ে কোন জায়গা থেকে সেই দ্রুততম বিনে পয়সায় সরকারি মাধ্যমে সে উত্তম সেবাটা, চিকিৎসাটা পাবেন, সেই প্রশিক্ষণটা আমরা আজকে প্রায় ৫ থেকে ৭ বছর ধরে এই চমৎকার প্রশিক্ষণগুলো সরকার এবং হাব সমন্বয়ে মিলে এই প্রশিক্ষণগুলো দেওয়া হচ্ছে
এবং চট্টগ্রামে প্রতিটা কাফেলা, আমি যতগুলো আমাদের বৈধ হজ কাফেলা আছে, প্রতিটি কাফেলা হজে যাওয়ার পূর্বে একটি টোটাল হজ প্যাকেজের প্রশিক্ষণ অত্যন্ত চমৎকারভাবে একজন অভিজ্ঞ মুআল্লিম এবং আলেম দ্বারা চট্টগ্রামের স্বনামধন্য কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটা কমিউনিটি সেন্টার বা কোনো একটা রেস্টুরেন্টে হাজির মান অনুযায়ী, হাজির সংখ্যা অনুযায়ী যে কোনো একটি রেস্টুরেন্টে, যে কোনো একটি কমিউনিটি সেন্টারে প্রতিটি কাফেলা প্রত্যেক হজ লাইজিনের হাজিদেরকে চমৎকারভাবে একটি প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ একটা প্রশিক্ষণ দেওয়া না হলে সে 40 দিনের প্রোগ্রাম কীভাবে সে সমন্বয় করে আসবে, এবাদতের বিষয় নিয়ে, খাবারের বিষয় নিয়ে, মিনা, মুজদালেফা, আরাফা, সেখানে আমাদের কতটুকু কি প্রয়োজন, ওই বাংলাদেশ থেকে যাওয়ার পর সময় কতটুকু কাপড় নিতে হবে, শীতের সময় কি নিতে হবে, গরমের সময় কি নিতে হবে, আবার সেখান থেকে আমরা মদিনা শরীফ যাওয়ার সময় কতটুকু আমাদের কাপড় চোপড়ের প্রয়োজন, টাকারের পরিবেশ কীরকম, নামাজের ওয়াক্তের সিস্টেম কীরকম। বাংলাদেশ এবং সৌদি আরবে তো নামাজের সময় ভিন্ন রয়েছে, ওখানে আউয়াল ওয়াক্তে নামাজগুলো হয়ে যায়, প্রতিটা ওয়াক্তের নামাজ, সেই অনুপাতেও আমাদের ওই মুআল্লিম সেই প্রশিক্ষণ দিয়ে থাকে। এবং চট্টগ্রামে প্রতিটা হাজি সাহেবদেরকে একটি চূড়ান্ত প্রশিক্ষণ দিয়ে ওই হাজিকে বাংলাদেশ থেকে বা চট্টগ্রাম থেকে আমরা হজে নিয়ে যাই, যাতে প্রতিটা প্রশ্নের উত্তর তার কাছে থাকে। এরপরেও প্রতিটা কাফেলায় অভিজ্ঞ মুআল্লিম থাকে। আপনি শরীয়তের যে কোনো মশালা জানার জন্য, যে কোনো বিষয় জানার জন্য প্রতি 40 জনের অধীনে একজন মুআল্লিম সাথে এবং পাশে থাকবে, একই বিল্ডিংয়ে থাকবে যে কোনো ধরনের প্রশিক্ষণ দেওয়ার জন্য। এবং আমরা প্রতিটা কাফেলার প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পরে ওই যাত্রীর টিকিট এবং ফ্লাইট শিডিউল দেওয়া হয়। এবং অনেক কাফেলা ওই প্রশিক্ষণের জন্য অপেক্ষায় রাখে ফ্লাইটের শিডিউল এবং মক্কা মদিনা আবাসনের এই লোকেশনগুলা ওই প্রশিক্ষণে বলার জন্য। অনেকে আগেও না বলে থাকে, মানে এটা একটা চমক। মানে আমি প্রশিক্ষণের দিন আপনাকে আমাদের ফ্লাইট শিডিউল দিয়ে দেব, আমাদের মক্কা শরীফের হোটেলের ঠিকানা আবাসন দিয়ে দেব, মদিনা শরীফের যাতে প্রশিক্ষণ সকলে উপস্থিত থাকে। এবং এবং সফরটা কিভাবে হবে, লাউজটা কিভাবে হবে, আমাদের এই মক্কা শরীফের মদিনা শরীফের এই ওখানে সরকারিভাবে এরকম উদ্যোগ নেওয়া প্রয়োজন কিনা? আসলে একটা বড় কোনো হজ ক্যাম্পের মতো, ঢাকার হজ ক্যাম্পের মতো আলাদা কোনো প্রশিক্ষণের জন্য জায়গা করে দেওয়া উচিত কিনা? যেহেতু এখানে হজ যাত্রী বা উমরা যাত্রীর পরিমাণ অসংখ্য। একটি জায়গায় অবহেলিত চট্টগ্রামবাসী, চট্টগ্রাম থেকে হাজির সংখ্যাও তুলনামূলক অন্য ডিস্ট্রিক্ট থেকে বেশি, ইভেন ঢাকা থেকেও বেশি, কিন্তু অন্য ডিস্ট্রিক্ট থেকে অধিক তো ডবল বললেই চলে। কিন্তু আমাদের এই একটা মেসেজ থাকবে আপনার এটিএন বাংলার মাধ্যমে। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যারা দায়িত্ব রয়েছেন, আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টের পাশে যদি একটি হাজি ক্যাম্পের মতন একটি চমৎকার পরিবেশ করে দেওয়া হয়, যেমন সৌদি সরকার, এটা আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, সৌদি সরকার বাংলাদেশ থেকে এখন রোড টু মক্কা একটি রোড চালু হয়ে গেছে। আপনার ইমিগ্রেশন ঢাকা হাজি ক্যাম্পে হয়ে যাবে। ইমিগ্রেশন হয়ে আপনি যে মালটি, আপনার যে ব্যাগেজটি বুকিং দিচ্ছেন, ওই ব্যাগ দেখবেন আপনি হোটেলে গিয়ে, আপনি জিদ্দি এয়ারপোর্টে গিয়েও নিতে পারবেন না, আপনি এই ঢাকা এয়ারপোর্ট থেকেও আপনি ধরতে পারবেন না। ওটা এখান থেকে বুকিং হয়ে যাবে হাজি ক্যাম্প থেকে। ওই হাজি ক্যাম্প থেকে আপনি জিদ্দি এয়ারপোর্ট থেকে আপনার আর কোনো ইমিগ্রেশন নেই, ইমিগ্রেশনটা বাংলাদেশে হয়ে যাচ্ছে। সে গাড়িতে উঠে যাবে, ওই গাড়ি আপনার হোটেলে নিয়ে যাবে এবং ওই মালগুলা আপনার সাথে আপনার হোটেলে চলে যাবে। তো ওই সিস্টেম যদি চট্টগ্রামও হয়, রোড টু মক্কা, তাহলে চট্টগ্রাম তো কোনো পরিবেশই নেই। কোথায় ইমিগ্রেশনের জন্য তৃতীয় একটি স্থান বসাবে? তো আমরা সরকারের কাছে মেসেজ, এয়ারপোর্টের পাশে মেসেজটা থাকবে হাবের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম ধর্মপ্রিয় মুসলিম হজ এবং উমরা যাত্রীর পক্ষ থেকে আমাদের এয়ারপোর্টের পাশে একটি যাতে হাজি ক্যাম্পের ব্যবস্থা, হজ ক্যাম্পের ব্যবস্থা হয়, যেখানে হাজিরা গিয়ে ওখানে এহরামের কাপড় পরিধানের জন্য এবং ওখানে হাজিরা গিয়ে ছোট্ট একটি হজের ফ্লাইটের উঠার পূর্বে একটি প্রশিক্ষণ নেওয়ার জন্য, এবং ওখানে হাজিরা গিয়ে কিছুক্ষণ সময় যদি কোনো কারণে ফ্লাইট ডিলে হয়ে থাকে, সামান্যতম যাতে আশকোনা হজ ক্যাম্পের মতন কিছুক্ষণ বিশ্রাম যদি করে দেওয়া হয়, তাহলে আমরা চট্টগ্রামবাসী উপকৃত হব, সরকারও উপকৃত হবে, দেশও উপকৃত হবে এবং হাজিদের হৃদয়ের সে নিঃশ্বাস এবং দোয়ায় সরকার পাবে, এটাকে বিশ্বাস করি। এই চট্টগ্রামের হাজেই, যেহেতু চট্টগ্রাম আলাদা বিভাগ করা হয়েছে এবং চট্টগ্রামের জন্য আলাদা একটি এয়ারপোর্ট দেওয়া হয়েছে,
যে চট্টগ্রাম এয়ারপোর্টে অসংখ্য যাত্রী এই আন্তর্জাতিক হজ এবং সহ সারা পৃথিবীতে আরোহণ করে যায় এবং এই চট্টগ্রাম এয়ারপোর্ট একটি অত্যন্ত ব্যস্ততম এয়ারপোর্ট। আমরা চট্টগ্রামবাসী আমরা অবহেলিত, যেহেতু ঢাকা থেকে আমাদের এবার বাংলাদেশ থেকে হজ পরিচালনা করবে 3টি ফ্লাইট, একটি সৌদি এয়ারলাইন্স, একটি ফ্লাইনাস, একটি বাংলাদেশ বিমান। কিন্তু চট্টগ্রামবাসী শুধুমাত্র বাংলাদেশ বিমান ছাড়া আর কোনো ফ্লাইট নেই চট্টগ্রাম থেকে অপারেট হওয়ার জন্য। আচ্ছা, মানে কোত্থেকে অপারেট হয় এটা? শুধুমাত্র চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে একটি মাত্র ফ্লাইট যাবে হজের জন্য, আর বাকি দুটো দুটো সৌদি ঢাকা এয়ারপোর্ট থেকে। মানে ঢাকা থেকে? ঢাকা তো এটা তো আমাদের চট্টগ্রামের জন্য তো একটা কষ্টের একটা ব্যাপার। করলে কষ্টের ব্যাপার এবং চট্টগ্রামবাসীর হৃদয়ের দাবি, প্রাণের দাবি, আমরা চট্টগ্রামের হাজি চট্টগ্রাম থেকে ডিরেক্ট চট্টগ্রাম মদিনা অথবা চট্টগ্রাম জিদ্দা আমাদের ফ্লাইট আমরা সরকারের কাছে দাবি করেছি। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যিনি দায়িত্ব রয়েছেন জেলা ব্যবস্থাপক জনাব ফারুক। তো দেখেন চট্টগ্রামে হজ এবং উমরা যাত্রীর পরিমাণ বেশি। চট্টগ্রামটা একটা স্পেশাল জোন বলা হয়, স্পেশাল অঞ্চল বলা হয়। এই অঞ্চলের যাত্রীদেরকে, হজ যাত্রীদেরকে, উমরা যাত্রীরা যদি এই কষ্টটা পায়, দীর্ঘদিন পেয়ে আসছে, এটা কিন্তু সমাধান করা খুবই দরকার। এটা সময়ের দাবি। তবে এসব দরকার, যুগ উপযোগী, এটা একটা দাবি। বিশেষ করে আমরা ফ্লাইনাস থেকে বঞ্চিত, চট্টগ্রাম থেকে ডাইরেক্ট ফ্লাইটটা আমরা সৌদি এয়ারলাইন্স থেকে বঞ্চিত। তো এই ফ্লাইটগুলি মানে এক কথায় চট্টগ্রামের যাত্রী চট্টগ্রাম থেকে উঠলে পরে তাদের জন্য ভালো হয়। প্রাণের দাবি এবং কোনো কারণে যদি আমাদের কোনো যাত্রী, যেমন গত 25 সাল আমাদের কিছু সংখ্যক যাত্রী ঢাকা হয়ে যেতে হয়েছিল, এতই কষ্ট পেয়েছেন ওই সকল, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অপর্যাপ্ত ফ্লাইটের কারণে ওই যাত্রীগুলো ঢাকা থেকে যেতে হয়েছে। কিন্তু ওই যাত্রীগুলো ঢাকা যেতে গিয়ে এজেন্সির উপর যতগুলো তার অভিযোগ ছিল, এজেন্সির কিছুই করার ছিল না। যেহেতু ফ্লাইট চট্টগ্রাম থেকে দেয় নাই, ফ্লাইট দেওয়া হয়েছে ঢাকা থেকে এবং ডোমেস্টিক ফ্লাইটে দেওয়া হয় নাই, বাইরেও ওই যাত্রীগুলো ঢাকায় গিয়েছেন সারা রাত 6 থেকে 8 ঘন্টা নির্ঘুম পরিশ্রম করে। তা আমরা চাচ্ছি, আমরা জেলা ব্যবস্থাপকের মাধ্যমে সরাসরি আমরা অক্টোবর মাসে আমরা চিঠি দিয়ে দিয়েছি সরকার এই ঢাকাকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজারের মাধ্যমে হাবের পক্ষ থেকে আমরা আগে দাবি দিয়ে আসছি এবং হজ ফ্লাইটের পরিকল্পনার বহু পূর্বে আমরা চট্টগ্রামের ডিমান্ডটা দিয়ে রেখেছি। আমরা চাই চট্টগ্রামের যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি মদিনায় যাবে, চট্টগ্রামের যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি জিদ্দা যাবে, আবার রিটার্ন ফ্লাইটে মদিনা থেকে চট্টগ্রাম আসবে এবং জিদ্দা থেকে আমরা চট্টগ্রাম আসবে। এটা আমাদের চট্টগ্রামের দাবি। এবং এইবার হাজি সংখ্যা অনুযায়ী যেহেতু বাংলাদেশে কোটা তো 1,27,000 উপরে ছিল, তো কোটা ফিল আপ না হওয়াতে মাত্র 78,000 হাজি বাংলাদেশ থেকে হাজি যাচ্ছে। তো আমরা সরকারকে দাবি করেছি আমরা 45 দিন 50 দিনের প্যাকেজটা না করে, যেহেতু হাজির সংখ্যা কমে গেছে আমাদের চট্টগ্রামের, এটাও একটা সরকারের কাছে দাবি জানিয়েছি আমরা 30 থেকে 35 দিন আমাদের প্যাকেজগুলো হয়। জি, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মালেক। এত ব্যস্ততম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মালেক। ধন্যবাদ আপনাকেও, আপনি চট্টগ্রামের এই প্রাণের দাবিগুলা আপনার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি জনাব মহিউদ্দিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে হজ কাফেলার মালিক আপনি, সেটা প্রতিনিয়ত সুনামের সহিত কাজ করে যাচ্ছে। অসংখ্য হজ যাত্রী, উমরা যাত্রী এত ব্যস্ত, এই ব্যস্ত সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাদেরও ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতার প্রতি, এবং যারা এই বছর হজে যাবেন তাদেরকে মোবারকবাদ। আল্লাহ পাক আপনাদের হজকে কবুল করুক এবং হজের যথাযথ নিয়ম কানুন আপনারা এখান থেকে যাতে প্রশিক্ষণ গ্রহণ করে যাতে আল্লাহকে রাজি করার জন্য যেতে পারেন, সেই জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনার সকলেই জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রাম উন্নয়নের সমস্যা এবং সম্ভাবনা নেই। তার পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে হজ ব্যবস্থাপনা। আসলে এই হজ ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ খুবই প্রয়োজন। এই প্রশিক্ষণের অংশ হিসেবে আজকে আমাদের আয়োজন। তো আলোচনা আপনারা নির্ধারণ করতে পারলেন আসলে কীভাবে একটা হজ কোম্পানিকে, ভালো একটা সৎ হজ কোম্পানিকে আপনি চিনতে পারবেন, নিষ্ঠাবান হজ কোম্পানিকে চিনতে পারবেন, কীভাবে প্রতারিত হবেন না, তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের
আমাদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে ভরে কিশোয়ান মাফিন স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মামস ম্যাজিক। HM Steel Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert দৃঢ় মজবুত শক্তিতে অটুট। HM Steel।